আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই শেরস মম থেকে। আজকের পর্বে থাকছে আমার দেবরের বিয়ের অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে, সেটা আপনারা গত পর্বে দেখেছিলেন। তো এরপরে যা কাজ থাকে তাই অনুষ্ঠান শেষ হওয়ার পরে প্রথম যে কাজ সেটা হচ্ছে প্যান্ডেল খুলে ডেকোরেটরের সব কিছু তাদেরকে বুঝিয়ে দেওয়া। অনেক সময় দেখা যায় প্লেট বাটি চামচ এদিক ওদিক কারো বাড়িতে গেলে খাবার সহ তখন ওগুলো খুঁজে পাওয়াটা কষ্ট হয়। আমাদেরও তাই হয়েছে, কিছু কিছু জিনিস মিলানো যাচ্ছিল না, সেগুলো পরে যাই হোক আলহামদুলিল্লাহ সবই খুঁজে পাওয়া গেছে। তো এরপর তাদেরকে বিদায় দিয়ে আমরা গিফটগুলো খুলছিলাম। তো এখানে ছিল একটা ইলেকট্রিক একটা চুলা ছিল, তারপর রাইস কুকার ছিল, দেন আরও কিছু ইলেকট্রিক আইটেম। রাইস কুকারটা আমার ঠিক এখন খেয়াল পড়ছে না, হ্যাঁ রাইস কুকার ছিল। তারপর একটা ডিনার সেট ছিল, একটা থার্মোস ছিল। তো ওগুলো আমি ভিডিও করতে গিয়েছিলাম, কিন্তু প্রথমে চুলাটা খোলার পরেই কারেন্ট চলে যায়, যে কারণে রুমের ভিতরটা অন্ধকার হয়ে গিয়েছিল। তখন ভিডিও ভালো আসছিল না বিধে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। আর এখন খুব বেশি গিফট আইটেম অ্যাকচুয়ালি ওঠেও না, ম্যাক্সিমামই টাকা উঠেছে, আমাদের প্রায় 2 লাখ প্লাস টাকা উঠেছিল, ওইটাই কাজে লাগে। আর গিফট আইটেম যা উঠেছে সেগুলো কিছু বউ রেখেছে, কিছু আমার ননাস মানে আমার বড় আপুকে দেওয়া হয়েছে, তারপর থার্মোসটা মাকে দেওয়া হয়েছে, এভাবে আর কি সবাই সুন্দর মতো যার যেটা প্রয়োজন সেভাবে ভাগ করে নেওয়া হয়েছে। তো নতুন বর কনে তারা তো চলে গেছে বেড়াতে, ফিরানির অনুষ্ঠানে এদিকে বাড়ি একদম ফাঁকা। সব কিছু বুঝিয়ে দেওয়ার পর আমরা ঘর বাড়ি পরিষ্কার করতে লেগে গেছি। উঠানের অবস্থা তো খুব খারাপ ছিল, টিস্যু প্লাস্টিক এটা ওটা দিয়ে। তো ওগুলো কিছুটা পরিষ্কার করে তারপর আমরা বিকালের দিকে ভাবলাম যে একটু কোথাও থেকে ঘুরে আসি, কারণ সেই যে শপিং থেকে শুরু হয়েছে, এরপর জার্নি করে বাড়িতে আসা, অনুষ্ঠানের ধকল, আবার অনুষ্ঠানের পরে তারপর গোছগাছ, সব কিছু মিলিয়ে আমরা যেন অনেকটাই হাঁপিয়ে উঠেছিলাম। তো এই জন্য ভাবলাম একটু রিল্যাক্সেশনের প্রয়োজন। আর আমার আপু চলে যাবে ঢাকাতে, আমি কিছুদিন আরও থাকবো, আমার দেবরের সাথে একবারই যাব। ওরা বেরিয়ে আসলে তারপর কিছুদিন গ্রামে থাকা হবে। আপুর চলে যাওয়ার কারণ হচ্ছে আমার বড় যে ভাগ্নে তার তখন আর কিছুদিন পরেই ভর্তি পরীক্ষার কথা ছিল। তো ডেট তখনও আসেনি, তারপরও যেহেতু যে কোনো সময় ডেট পড়ে যাবে, ওকে ঢাকা চলে যেতে হবে এনি টাইম। এই জন্যে ভাবলাম যে আপু থাকা অবস্থায় একটু ঘুরে আসি। আর বর কনে যখন আসবে তখন বেড়ানোর সুযোগ পাবো কিনা সেটাও বলতে পারছি না, কারণ আমার দেবরের ছুটি খুবই কম সময়ের জন্য ছিল। ওদের তো নতুন বিয়ে হয়েছে, আত্মীয় স্বজন সবার বাসায় টুকটাক দাওয়াত ছিল। তো ওগুলো করতে করতেই সময় কোথায় কেটে যাবে টেরই পাবো না। এই কারণে আমরা বিকালবেলা একদম কাছাকাছি একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম। তো ওইখানটায় আমাদের প্রায়ই যাওয়া হয়, আমাদের বাড়ির কাছে খুব সুন্দর একটা জায়গা, একটা ফেরিঘাট। তো এই জায়গাটায় খুব সুন্দর খোলামেলা পরিবেশ, তার সাথে অনেকটা বেশি যে গ্যাঞ্জাম তাও না, যদিও এটা একটা পর্যটন এলাকায় বলা যায়। পর্যটন বলতে কি, এটা অ্যাকচুয়ালি একটা ফেরিঘাট, আরেকটা যে মানে গ্রামের সাথে এবং আরেকটা এলাকার সাথে সংযোগের এটা একটা পথ। তো সেই কারণে অনেক মানুষের আনাগোনা, প্লাস এখানে কিন্তু দর্শনার্থীরা অনেকেই আসেন যারা এই দিকটায় বেড়াতে আসেন, একদিনের জন্য হলেও এই দিকটা আসা পড়ে। তো এমন একটা জায়গা যেখানে নদীর দুই দিক থেকে মিলিত হয়েছে এবং এই জায়গাটা অনেকটাই চড়া, যে কারণে প্রচুর বাতাস থাকে। আর শীতকাল যেহেতু, তাই সেরকমভাবে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে বিকালের সময়টায়, পরন্ত বিকেলে যখন রোদের তাপটা কমে আসে, অন্য সময়ের কথা বলছি, যখন গরমের সিজন থাকে তখনও কিন্তু আশেপাশের এলাকার মানুষ, বিশেষ করে যারা পুরুষ মানুষ আছে বা ছেলে মানুষ কম বয়স্ক যারা আড্ডা দিতে পছন্দ করে, তারা কিন্তু এই জায়গাটায় চলে আসে, কারণ এত সুন্দর ফুরফুরে বাতাস থাকে। আর রাতের বেলাটা অনেকটাই নিরিবিলি। খুব সাধারণত যেগুলো গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যখন ফেরি আসার সময় হয় ঠিক সেই সময়টায় থাকে, এছাড়া কিন্তু এই জায়গাটা একদম ফাঁকা থাকে। দেখতেই পাচ্ছেন অনেক বড় এরিয়া, সেরকমভাবে মানুষের অতটা গ্যাদারিংও নেই। তো ওই দিনটায় আমি, আপু, আমার ভাগ্নে, আমার মেয়ে, আমার মেজো দেবর আর আমার একটা ভাবি, আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। তবে দুঃখজনকভাবে ওদিন আমার মেজো যাকে বাড়িতে থাকা সত্ত্বেও নিতে পারিনি, কারণ ওর তখন মাত্র 2 মাস বয়সে একটা ছোট্ট বাচ্চা ছিল। আর ওদের দুইজনের প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। আমরা যেহেতু ভ্যানে গেছি, অনেক বাতাস ছিল, তাই ওদেরকে নেওয়া সম্ভব হয়নি। ওখান থেকে আমরা ঘুরে চলে এসেছিলাম বাড়ি। আর আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা পিকনিকের অনুষ্ঠান করি, যেটা আমাদের
কাদা খেলার অনুষ্ঠানের যে টাকাটা ওঠে ওই টাকাটা দিয়ে আমরা সবাই মিলে একসাথে মজা করে করি। তো ওইটারই বাজার করা হয়েছে, আমরা প্রায় 11,000 টাকার মতো তুলতে সক্ষম হয়েছিলাম। জামাই, বউ, তারপর কাদা খেলায় সবার বাসা থেকে দেওয়া হয়েছে, সব কিছু মিলিয়ে প্রায় 11,000 টাকার মতো হয়েছিল। তো সেটা দিয়ে বাজার করা হয়েছে, মুরগি আনা হয়েছে, এখানে ডাল ছিল, মুরগিটা আমরা ডাল দিয়ে করব, একটা ঘন্টের মতো হবে আর কি, যেহেতু মানুষ অনেক বেশি। তো এই কারণে একটা ভুনা ডালের সাথে মাংসটা করা হবে। আমরা এখানে যা যা প্রয়োজন হয় এভরিথিং আমরা বাজার করে নিয়ে আসি, একদম গুঁড়া মশলা থেকে শুরু করে আলু, পেঁয়াজ, আদা, রসুন, মাংস, চাল, ডাল সব কিছুই আমরা কিনে নিয়ে আসি, এবং তারপর যদি কোনো কিছু শর্ট পড়ে সেটা হয়তো ঘর থেকে দেওয়া হয়। তো এখানে আমরা গরুর মাংস আনা হয়েছিল, আর মুরগিটা ডাল দিয়ে করা হবে, গরুর মাংসটা আলাদা আলু দিয়ে করা হয়েছিল। রান্না বান্নাও শুরু হয়ে গেছে, ভাবিরাই সব কিছু অ্যারেঞ্জ করেছে। আমরা ঘরের মানুষ সেই দিন সত্যি কথা বলতে কিছুই করিনি, কারণ সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম। এই কারণে আশেপাশে আমার যত ননদ ছিল, ভাবিরা ছিলেন, সবাই মিলে সব কিছু অ্যারেঞ্জ করেছে, আমাদেরকে কোনো কিছুই করতে দেয়নি। আর এখানে রান্না বান্না সব কিছু আমাদের পিছনের যে রান্নাঘর বা ওসা বলে ওখানেই করা হয়েছে, আলাদা করে কোনো চুলা বানানো হয়নি। তো ওই সময় আসলে আলাদা চুলা বানানোর মতো সময় ছিল না, অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল, প্লাস তখন শীতের দিন, প্রচণ্ড ঠান্ডা ছিল সেই সময়টাতে, আলাদা আবার চুলা কাটবে কখন, অনেক রাত হয়ে যাবে। তো এই জন্য ওই আমাদের রেডিমেড যে চুলা ছিল সেখানেই বসিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ খাবারও খুব ভালো হয়েছিল, এবং খাবার সম্পূর্ণভাবে আমাদের বাড়ির সকলে মিলে আমরা খেয়েছি, এবং কোনো খাবার শর্ট তো পড়েনি, উল্টো অনেক ভাত, তারপরে হচ্ছে কিছু সবজি, অন্যান্য জিনিস একটু এক্সট্রাও থেকে গিয়েছিল, যেটা আবার পরের দিন সকালেও আমরা খেয়েছিলাম। তো এই যে এখানে রান্নাঘরটা তো অনেকটা অন্ধকার, যে কোনো আপনাদের দেখাতে পারছি না। আর আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান শুরু হওয়ার আগে এখানে বাচ্চা পার্টি যারা আছে, শুধু যে বাচ্চা পার্টি আছে তাও কিন্তু না, এখানে আমার দেবর, তারপর হচ্ছে আমার ভাগ্নেরা, ভাগ্নের বন্ধু, তারপর আমার ভাই বউরা, এখানে সবাই মিলে অনেক মজা করেছিল। আর তখন তো বাইরের কেউ নাই, সবাই আমরা ঘরোয়াভাবে নিজস্ব ফ্যামিলির মানুষজন, সব বাড়ির ভাবিরা, তারপর আমার যত ভাইরা আছে তাদের ছেলে মেয়ে, আমরা নিজেরাই ছিলাম, এই কারণে সবাই খুব মজা করেছিল। তো ওই সময়টাই আমি একটু ভিডিও করেছিলাম। আর এই সব কিছু মিলিয়ে আমাদের দিনটা কিন্তু অনেক ভালো গিয়েছে, এত ধকলের পরে এরকম একটা আনন্দ সবাই আমরা অনেক বেশি এনজয় করি। আর এই জিনিসগুলোকে ঝামেলা মতো নেওয়াই হয় না, সবাই এটাকে অনেক আনন্দ করে। দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমার মামি জড়ি টড়ি দিয়ে সবাইকে মাখামাখি অবস্থা। ওই যে বললাম এই দিনটায় কিন্তু আমরা মানে কোনো রকমের আনন্দ করতে মিস করি না, যতটুকু সম্ভব সবাই মিলে এই দিনটা আমরা একসাথে কাটাতে পছন্দ করি। এই জাতীয় পিকনিক আমরা প্রতি বছর শীতে করে থাকি, ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য একটা সময় আমি আরও ভালো করে শেয়ার করার চেষ্টা করব, দিনের বেলা করব, যাতে করে আপনারা ভালো করে সেগুলো আমাদের সাথে দেখতে পারেন। সবার খাওয়া দাওয়ার জন্য একভাবে লাইন ধরে বসে দেওয়া হয়েছে, কারণ ঘরে করলে দেখা যাবে ভেঙে ভেঙে খেতে হবে, অনেক বেশি সময় লাগবে, আর এখানটা আমাদের ঠিক উঠানের সামনে সবাই মিলে খেয়েছি।